Welcome everyone. Our today's topic is lysosome. আজকে আমরা লাইসোজোম সম্পর্কে আলোচনা করব. It is discovered and named by Christian D. Duve. Christian D. Duve in 1955 in liver cell. ওকে, এটা ডিসকভার্ড করেছিলেন আর এর নামকরণ করেছিলেন 1955-এ ক্রিশ্চিয়ান ডি ডুভে নামে একজন বিজ্ঞানী লিভার সেলের মধ্যে এই লাইসোজোমটা তিনি দেখেছিলেন ফার্স্ট। ওকে, 1955-এ। ওকে, দিস টার্ম ইজ মেড আপ অফ উইথ টু ওয়ার্ডস। দুটো ওয়ার্ড দিয়ে এটা তৈরি। একটা হচ্ছে লাইসিস, লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন, and another word is soma. Soma means body. ওকে, তাহলে এই দুটো ওয়ার্ড দিয়ে এই লাইসোজোম টার্মটা তৈরি হয়েছে। একটা হচ্ছে লাইসিস, লাইসিস মানে ব্রেকডাউন, আর সোমা, সোমা মানে হচ্ছে বডি। ওকে, it is a single membrane bound cell organelle. single membrane bound, তাহলে এখান থেকে বুঝতে পারছো যে এটা প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না, যেহেতু এটা মেমব্রেন বাউন্ড সেল অর্গানালি। একক পর্দাযুক্ত একটি কোষ অঙ্গাণু এটা। তাহলে আমরা যেহেতু পর্দাযুক্ত তাই আমরা শুধুমাত্র ইউক্যারিওটিক ক্ষেত্রে দেখতে পাবো, প্রোক্যারিওটে দেখতে পাবো না। সো ইট ইজ আ সিঙ্গল মেমব্রেন বাউন্ড সেল অর্গানালি, spherical in structure, spherical vesicle, spherical vesicles. Spherical vesicles মানে গোলাকার ছোট ছোট থলির মতো। That is filled with hydrolytic enzyme. এটা একটা ছোট্ট ছোট্ট থলির মতো যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম প্রচুর পরিমাণে থাকে, অ্যান্ড ইট ইজ রেসপন্সিবল ফর এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার ডাইজেশন। ওকে, তাহলে আমি কি বললাম, একক পর্দাযুক্ত এই কোষাঙ্গাণুটি একটি ছোট্ট থলির মতো দেখতে, যার মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যেটা অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে অংশগ্রহণ করে। ঠিক আছে, এটাই হচ্ছে এর কাজ। ওকে, দিস ইজ অলসো কল্ড সুইসাইডাল ব্যাগ। এর আর একটা নাম, যেটা মেন নাম, যেটা দেখে আমরা এদেরকে চিনতে পারবো, যেমন মাইটোকন্ড্রিয়াকে আমরা বলেছিলাম পাওয়ার হাউস, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি, সেরকম লাইসোজোমের একটা স্পেশাল নাম আছে। এর কাজের ওপর ডিপেন্ড করে এই নামটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ, ইট ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। ওকে, সুইসাইডাল ব্যাগ কেন বলা হচ্ছে? বাংলাতে বলা হয় আত্মঘাতী থলি। ইট ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ বিকজ ইট ইজ রেসপন্সিবল ফর অর ক্যাপেবল অফ দ্য ডাইজেশন অফ দ্যাট সেল ইন হুইচ ইট ইজ প্রেজেন্ট। ওকে, আত্মঘাতী থলি কেন বলছি? কারণ এটা যেই সেলের মধ্যে থাকে সেই সেলটাকে এটা নষ্ট করে দিতে পারে। নিজে তো নষ্ট হয়ই, তার সাথে সাথে যেই সেলটাকে থাকে তাই সেই সেলের মধ্যে বাকি যে সেল অর্গানাইজগুলো আছে, কোষ অঙ্গাণু এবং টোটাল পুরো সেলটাকে এটা নষ্ট করে দেয়। সেই জন্য একে বলা হয় সুইসাইডাল ব্যাগ। ঠিক আছে, কেন এরকম করে? যখন সেলটা অনেক এজেড হয়ে যায়, অনেক অনেক পুরনো হয়ে যায়, আর যখন সেল কোনো কিছুর দ্বারা ইনফেক্টেড হয়, কোনো বাইরের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, যাতে সেই সেলটাকে অন্য কোনো সেলে সেই রোগটা ছড়িয়ে না পড়ে, সেই জন্য এ নিজে নিজেই ওই পুরো সেলটাকে যার মধ্যে ওটা রয়েছে সেটাকে বিনষ্ট করে যায়, পুরোপুরি নষ্ট করে দিতে পারে। সেই জন্য এই কাজের ওপর ভিত্তি করে এর স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে সুইসাইডাল ব্যাগ। ওকে, ইট ইজ ক্যাপাবল টু destroying the cell in which it is present by the action of this hydrolytic enzyme that present in that cell organelle. এর মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম আছে তার সাহায্যে পুরো সেলটাকে বিলুপ্ত করে দিতে পারে, এই জন্য একে বলা হয় সুইসাইডাল ব্যাগ। ওকে, we can found this cell organelle
mostly in animal cell. সাধারণত প্রাণী কোষেই এটি দেখতে পাওয়া যায়, বাট সাম লোয়ার গ্রুপ অফ প্ল্যান্টস অলসো লাইক ফাঙ্গি, স্পেশালি আমরা এটা প্রাণী কোষে দেখতে পাবো। তার সাথে সাথে কিছু লোয়ার গ্রুপ প্ল্যান্ট যেমন ফাঙ্গির মধ্যেও এটা দেখতে পাবো। আবার সব প্রাণী কোষেই দেখতে পাওয়া যায়, শুধুমাত্র এক্সেপ্ট আছে আরবিসি। আরবিসির মধ্যে এটা দেখতে পাবো না, আরবিসির মধ্যে দেখতে পাবো না। আর কিছু কিছু সেল আছে যেগুলো হচ্ছে এনজাইমেটিক রিয়াকশন বেশি করে, রিলেটেড টু এনজাইমেটিক রিয়াকশন, সেই সেলগুলোর মধ্যে আবার লাইসোজোম প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, যেমন লিভার সেল, প্যানক্রিয়াটিক সেল, লিউকোসাইট, ম্যাক্রোফাজ, স্প্লিন সেল। এইসব সেলের যেহেতু এনজাইমেটিক কাজগুলো বেশি, এনজাইমের দ্বারা এদের কাজগুলো বেশি হয়, সেই জন্য এইসব সেলে এই লাইসোজোমের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। আর আরবিসিতে আমরা লাইসোজোম দেখতে পাবো না। ওকে, সো এটা গেল এটার ইন জেনারেল এর সম্পর্কে ধারণা। এটা আবিষ্কার করেছিলেন ক্রিশ্চিয়ান ডি ডুভে 1955। লিভার সেল দুটো ওয়ার্ড দিয়ে তৈরি, লাইসিস মানে ব্রেকডাউন, সোমা মানে হচ্ছে বডি, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্ফেরিক্যাল ভেসিকলস দ্যাট ফিল্ড উইথ হাইড্রোলাইটিক এনজাইম অ্যান্ড রেসপন্সিবল ফর intracellular and extracellular digestion. It is also called suicidal bag because it is capable to destroying the cell in which it is present. Mostly we can found in animal cells and lower plants group like fungi except in RBC. RBC দেখতে পাবো না। ওকে, আর এটা আমি আগেই বলেছি স্ফেরিক্যাল ভেসিকলস, ছোট ছোট থলির মতো। তাহলে এর স্ট্রাকচারটা গ্র্যানুলার or globular structure. Okay, and এর সাইজটা হচ্ছে 0.2 to 0.8 মাইক্রোমিটার। ঠিক আছে, 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার এর স্ট্রাকচার। আর একটা সিঙ্গেল লাইপোপ্রোটিন মেমব্রেন দ্বারা এটা ঢাকা থাকে, আগেই বলেছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। ওকে, সো এই গেল এর জেনারেল স্ট্রাকচার। সো মেমব্রেন বাউন্ড মানে মেমব্রেন দিয়ে ঢাকা থাকে, মেমব্রেনের এটা হচ্ছে মেমব্রেন, সিঙ্গেল মেমব্রেন। এর মধ্যে তাহলে ম্যাট্রিক্সটা রয়েছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সের মধ্যে প্রচুর পরিমাণে এরকম ছোট ছোট ভ্যাকুয়েল থাকে, ছোট ছোট ভ্যাকুয়েল থাকে, সেই ভ্যাকুয়েলের মধ্যেই থাকে এনজাইমগুলো। ঠিক আছে, তাহলে মেমব্রেন দিয়ে ঢাকা, তার মধ্যে রয়েছে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে ছোট ছোট ভ্যাকুয়েল রয়েছে, ছোট ছোট গহ্বর, তার মধ্যেই থাকে হাইড্রোলাইটিক এনজাইম, যেটা এর মেন যে কাজ তাতে হেল্প করে। ঠিক আছে, এই লাইসোজোমের মধ্যে প্রায় 40 রকমের আমরা এনজাইম দেখতে পাবো, সেগুলোকে আমরা আবার 7টা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। এবার দেখি কি কি সেই 7টা ভাগ। তাহলে it contains about 40 varieties of enzymes are classified into following main types. এখানে প্রায় 40 ভ্যারাইটিস, 40টা ভ্যারাইটিস আমরা এনজাইম দেখতে পাই। সেগুলোকে আমরা আবার কতগুলো ক্লাসিফিকেশনে, কতগুলো টাইপসে ভাগ করি। যেমন হচ্ছে নাম্বার 1 টাইপ, যেটা হচ্ছে প্রোটিয়েসেস। প্রোটিয়েসেস মানে যারা ডাইজেস্ট করে প্রোটিনকে, যেসব এনজাইম প্রোটিন ডাইজেশন করে তাদের বলা হয় প্রোটিয়েসেস। লাইপেস যারা ফ্যাট ডাইজেশন করে, অ্যামাইলেস যারা কার্বোহাইড্রেট ডাইজেশন করে। 4 নম্বর আছে নিউক্লিয়েসেস যারা নিউক্লিক অ্যাসিড ডাইজেশন করে। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ নিউক্লিক অ্যাসিড ডাইজেশন করে। ফসফেটেসেস যারা ফসফেট ডাইজেশন করে। সালফাটেসেস যারা সালফার ডাইজেশন করে। আর এস্টারেস যারা এস্টার ডাইজেশন করে। ঠিক আছে, তাহলে কোন এনজাইম, প্রায় 40 রকমের আমরা এনজাইম দেখতে পাই, কোন এনজাইম কোন রকমের সাবস্ট্রেটকে ডাইজেশন করছে তার উপর ভিত্তি করে এই এনজাইমগুলোকে আমরা আবার 7টা টাইপে ভাগ করি। একটা হচ্ছে প্রোটিয়েস যেটা ডাইজেস্ট করে প্রোটিন, লাইপেস ডাইজেস্ট করে ফ্যাট, অ্যামাইলেস ডাইজেস্ট করে কার্বোহাইড্রেট, নিউক্লিয়েস
যারা ডাইজেস্ট করে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ, ফসফেটেজেস ডাইজেস্ট করে ফসফেট, আর সালফাটেজেস ডাইজেস্ট করে সালফার, আর এস্টারেজ যারা ডাইজেস্ট করে এস্টার। ওকে, এই হলো এদের এনজাইমের ক্লাসিফিকেশন। এবার দেখব এই যে এদের কাজ, লাইসোজোমের কাজ আর তার মরফোলজির ওপর ডিপেন্ড করে আমরা লাইসোজোমকে 4 ভাগে ভাগ করতে পারি। কত রকমের এনজাইম থাকে সেটা আমরা দেখলাম, এবার লাইসোজোমের ভাগ দেখব। কোন লাইসোজোম কখন কি ধরনের কাজ করছে তার উপর ডিপেন্ড করে তাদেরকে লাইসোজোমকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে নাম্বার 1 প্রাইমারি লাইসোজোম। প্রাইমারি বা এটাকে আমি প্রি লাইসোজোমও বলতে পারি। প্রাইমারি লাইসোজোমকে অনেক সময় প্রি লাইসোজোম বলা হয়। এরা কি করে? প্রি লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ এনজাইম, এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ থাকে। এটা স্যার জাস্ট সেই মাত্র তৈরি হয়েছে লাইসোজোমগুলো। আমরা আগের দিন পড়েছি গলগি বডি লাইসোজোম তৈরি করতে হেল্প করে, তাহলে গলগি বডি থেকে জাস্ট লাইসোজোমটা তৈরি হয়েছে, তাকে প্রাইমারি লাইসোজোম বা প্রি লাইসোজোম বলবো। তার মধ্যে এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে, এটা কোনো ডাইজেশনে অংশগ্রহণ করে না, কোনো রকম ডাইজেশন করে না। নাম্বার টু হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোম। সো নাম্বার 2 হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম, একে আমরা হেটেরোফ্যাগোজোম বলা হয়। সেকেন্ডারি লাইসোজোমকে আমরা হেটেরোফ্যাগোজোম বলি, HETERO, হেটেরোফ্যাগোজোম। তাহলে সেকেন্ডারি লাইসোজোমকে হেটেরোফ্যাগোজোম বলা হয়। এর মধ্যে অ্যাক্টিভ এনজাইম থাকে, মানে এনজাইমগুলো জাস্ট অ্যাক্টিভ হয়, ঠিক আছে। মানে সেল মেমব্রেন থেকে ধরো কোনো বাইরের কোনো আউটসাইড ফুড সেলের মধ্যে ইনটেক হলো, এটা ধরো সেল মেমব্রেন, এটা হচ্ছে বাইরের কোনো ফুড মেটেরিয়াল, এটা এরকম সেলের মধ্যে জাস্ট ইনটেক হলো, ইনটেক হয়ে ভেতরে এসে এই যে একটা খাবারটা যে ভেতরে এলো, বাইরের কোনো একটা ফুড মেটেরিয়াল বা যা হোক কিছু ভেতরের মধ্যে এলো, এটাকে বলবো ফ্যাগোজোম। ফ্যাগোজোম। এর সাথে প্রাইমারি লাইসোজোমটা অ্যাটাচ হয়, এটা রয়েছে প্রাইমারি বা প্রি লাইসোজোম। এটার সাথে এই ফ্যাগোজোমটা জাস্ট অ্যাটাচ হয়ে তৈরি করে হেটেরোফ্যাগোজোম বা সেকেন্ডারি লাইসোজোম। এই দুটো অ্যাটাচ হয়ে তৈরি করছে, এটাকে বলবো হেটেরোফ্যাগোজোম বা সেকেন্ডারি লাইসোজোম। তাহলে কি বললাম? প্রাইমারি লাইসোজোমটা যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ অবস্থা রয়েছে বা প্রি লাইসোজোম, তার সাথে ফ্যাগোজোম মানে বাইরের কোনো মেটেরিয়াল, ফুড মেটেরিয়াল হোক বা যা কিছু, সেটা বাইরে থেকে এসে ফ্যাগোজোম তৈরি করছে। সেই ফ্যাগোজোমের সাথে প্রাইমারি লাইসোজোমটা একসঙ্গে অ্যাটাচ হয়ে তৈরি করছে হেটেরোফ্যাগোজোম বা সেকেন্ডারি লাইসোজোম। তাহলে সেকেন্ডারি লাইসোজোম বা হেটেরোফ্যাগোজোমের মধ্যে এনজাইমটা অ্যাক্টিভেট অবস্থায় আছে আর এটা আমাদের ডাইজেশনে অংশগ্রহণ করছে। নেক্সট 3 নম্বর যেটা, তাকে বলবো টার্সিয়ারি লাইসোজোম। টার্সিয়ারি লাইসোজোম বা টার্সিয়ারিটাকে বলা হয় রেসিডিউয়াল বডি। রেসিডিউয়াল বডি এর মধ্যে কি থাকে? আনডাইজেস্টেড যে মেটেরিয়াল, যেটা ডাইজেস্ট হলো না, আনডাইজেস্টেড মেটেরিয়ালগুলো এর মধ্যে থাকে, দিয়ে আনডাইজেস্টেড মেটেরিয়ালগুলো তাহলে টার্সিয়ারি লাইসোজোমের মধ্যে জমা থাকছে, যেটা পরে এক্সোসাইটোসিস পদ্ধতিতে সেল থেকে এক্সোসাইটোসিস পদ্ধতিতে বের হয়ে যায়।
ঠিক আছে, এই হচ্ছে টার্সিয়ারি লাইসোসোম বা যাকে বলা হয় রেসিডুয়াল বডি। তার মধ্যে আনডাইজেস্টেড মেটেরিয়ালগুলো থাকছে, যেটা পরে এক্সোসাইটোসিস পদ্ধতিতে সেল থেকে বেরিয়ে যাবে। যদি এক্সোসাইটোসিসটা ইনভ্যালিড হয়, মানে এক্সোসাইটোসিস যদি না হয় বা সেখানে যে এনজাইমগুলো লাগছে সেটা যদি ঠিকঠাক না থাকে, এটা যদি বাইরে বেরিয়ে যেতে না পারে, তাহলে আবার বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে, যেমন হেপাটাইটিস, পমস ডিজিজ, এইসব রোগ দেখা যায় যদি এই আনডাইজেস্টেড মেটেরিয়ালগুলো ঠিকভাবে এক্সোসাইটোসিস পদ্ধতিতে বাইরে বেরিয়ে যেতে না পারে। ওকে, নাম্বার 4 সেটা হচ্ছে অটোফ্যাগোজোম বা অটোলাইসোজোম। অটোফ্যাগোজোম বা একে বলা হয় অটোলাইসোজোম। এর কি কাজ? এর কাজ আমরা আগেই পড়েছি, সুইসাইডাল ব্যাগে যে কাজটা পড়েছিলাম সেটাই হচ্ছে এর কাজ। অটোফ্যাগোজম বা অটোলাইসোসোমের কাজ হচ্ছে সেটাই, যখন সেল যদি ইনফেক্টেড হয়ে যায় বা অনেক এজেড সেল, তখন এটা এনজাইমের সাহায্যে পুরো সেলটাকে কিল করে দেয়, পুরো সেলটাকে ধ্বংস করে দেয়, তাকেই বলবো অটোফ্যাগোজম বা অটোলাইসোজোম। তাহলে লাইসোজোমের কাজের ওপর ডিপেন্ড করে আমরা একে 4 ভাগে ভাগ করলাম। ফার্স্ট হচ্ছে প্রাইমারি লাইসোজোম বা যেটাকে বলা হয় প্রি লাইসোজোম, যার মধ্যে এনজাইম ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এটা কোনো রকমের ডাইজেশনে অংশগ্রহণ করে না। নেক্সট হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম বা যাকে বলা হয় হেটেরোফ্যাগোজোম। এটা হচ্ছে বাইরে থেকে যখন কোনো একটা ফুড পার্টিকেল ঢুকছে, তাকে বলবো ফ্যাগোজোম। সেই ফ্যাগোজোমের সাথে প্রাইমারি লাইসোজোম একসঙ্গে মিলে তৈরি করছে হেটেরোফ্যাগোজোম বা সেকেন্ডারি লাইসোজোম, যার মধ্যে এনজাইমগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং সেটা ডাইজেশনে অংশগ্রহণ করে। থার্ড নাম্বার সেটা হচ্ছে টার্সিয়ারি লাইসোজোম, একে বলা হয় রেসিডুয়াল বডি, যেটা আনডাইজেস্টেড মেটেরিয়ালগুলো রয়ে যাচ্ছে সেটা এর মধ্যে জমা থাকছে, পরবর্তীকালে এক্সোসাইটোসিস পদ্ধতিতে এটা সেল থেকে বাইরে বেরিয়ে যায়। যদি কোনো কারণে এক্সোসাইটোসিসের না হয় বা এগুলো বাইরে না বেরোতে পারে, তাহলে আবার বিভিন্ন রকমের রোগ দেখা যায়, যেমন হচ্ছে হেপাটাইটিস, পমস ডিজিজ, সেসব। আর নাম্বার 4 টাইপ হচ্ছে অটোফ্যাগোজোম বা অটোলাইসোজোম। এটা হচ্ছে যে কারণে আমরা একে সুইসাইডাল ব্যাগ বলি, সেই কাজটা করে থাকে যখন সেল কোনো রোগ হয়, ইনফেক্টেড বাই এনি ফরেন পার্টিকলস লাইক ভাইরাস, ব্যাকটেরিয়া, আর সেলস গেট এজেড, যখন অনেক পুরনো হয়ে যায় তখন পুরো সেলটাকে বিনষ্ট করে দেয়, তাকেই বলা হয় অটোফ্যাগোজোম বা অটোলাইসোজোম। তাহলে এই হলো লাইসোজোমের কাজের ওপর ডিপেন্ড করে আমরা লাইসোজোমকে তাহলে 4 ভাগে ভাগ করলাম। এবার তাদের ফাংশনটা আরেকবার দেখব। ফাংশন অলরেডি আমরা জেনেই গেছি কি ফাংশন, সেটা আরেকবার আমি বলে দিচ্ছি এর ফাংশনটা কি। তাহলে এর ফাংশন হচ্ছে নাম্বার 1 ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার ডাইজেশন। ইন্ট্রাসেলুলার and extracellular digestion। অন্তঃকোষীয় আর বহিঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে। নাম্বার 2 হচ্ছে ডিফেন্স, মানে সেলকে কোনো রোগের হাত থেকে বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সেটা থেকে একে রক্ষা করে সেলকে। নাম্বার 3 হচ্ছে হেটেরোফ্যাগি। হেটেরোফ্যাগি মানে হচ্ছে বাইরের কোনো ফরেন মেটেরিয়াল, ফরেন পার্টিকেল যদি সেলে ঢোকে তাহলে এটা তার সাথে তাকে ডাইজেস্ট করে দেয়, তাকে মেরে ফেলার চেষ্টা করে। ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলে তাকে বলবো হেটেরোফ্যাগি। নাম্বার 4 হচ্ছে অটোফ্যাগি। অটো মানে হচ্ছে সেলফ আর ফ্যাগি মানে হচ্ছে ইট। অটো মানে হচ্ছে সেলফ আর ফ্যাগি মানে হচ্ছে ইট, মানে সেলফ ইটিং, নিজেকেই নিজে খেয়ে ফেলা, যেটা আমরা সুইসাইডাল ব্যাগে পড়েছি, সেলফ ইটিং। অটো মানে হচ্ছে সেলফ আর ফ্যাগি মানে হচ্ছে ইটিং, সেলফ ইটিং, সেলটা নিজেই নিজেকে খেয়ে ফেলে, মানে লাইসোজোম নিজেই নিজেকে খেয়ে ফেলে, আবার যে সেলের মধ্যে রয়েছে সেটাকেও খেয়ে ফেলছে, মানে সেটাকেও নষ্ট করে দিচ্ছে, এটা হচ্ছে অটোফ্যাগি। আর একটা কাজ সেটা হচ্ছে এটা হেল্প ইন ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনে হেল্প করে, সেটা আমরা যখন ফার্টিলাইজেশন পড়বো তখন ডিটেলসে জানবো।
স্পার্মের মধ্যে যে লাইসোসোম থাকে সেটা তার মধ্যে যে এনজাইমগুলো সেটা ফার্টিলাইজেশনে হেল্প করে। তাহলে এই হচ্ছে এর টোটাল ফাংশন। একটা ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার ডাইজেশনে অংশগ্রহণ করে, অন্তঃকোষীয় আর বহিঃকোষীয় যে পরিপাক, একটা ডিফেন্স করে, সেলকে সবসময় বাইরের থেকে রক্ষা করা, সেটাই হচ্ছে মেন কাজ, ডিফেন্স। বাইরের কোনো ফরেন পার্টিকেল থেকে সেলকে রক্ষা করা, মানে ফরেন পার্টিকেলকে মেরে ফেলে, যেটা হেটেরোফ্যাগিতে দেখতে পাবো। ফরেন পার্টিকেল, ব্যাকটেরিয়া, ভাইরাস এসব এলে সেটাকে ডাইজেস্ট করে দেয়, সেটাকে নষ্ট করে দেয়। নাম্বার 4 হচ্ছে অটোফ্যাগি, সেলফ ইটিং। যদি সেলটা ইনফেক্টেড হয়ে পড়ে বা অনেক পুরনো হয়ে যায়, সেল কাজ করতে না পারে, তখন সেটা নিজে ওই সেলটাকে নষ্ট করে দেয়। আর হেল্প ইন ফার্টিলাইজেশনে হেল্প করে। তাহলে এই হলো লাইসোসোমের টোটাল কাজ। তাহলে আমরা লাইসোসোম কি সেটা সম্পর্কে জানলাম, তার কাজ সম্পর্কে জানলাম, তাতে কত রকমের এনজাইম থাকে সেগুলো দেখলাম, আর লাইসোসোমের যে বিভিন্ন ভাগগুলো তাদের কাজের ওপর ডিপেন্ড করে সেগুলো সম্পর্কে জানলাম। তাহলে এই আজকের এই ভিডিওতে আমরা শেষ করলাম কোষ অঙ্গাণু সম্পর্কে। সেল অর্গানেলিজ, সমস্ত সেল অর্গানই আমাদের ডিসকাস করা হয়ে গেছে। এরপর তাহলে আমরা নতুন কিছু শুরু করব। ওকে।